আমার মেজ বোনের সাথে যেদিন আমার স্বামীর বিবাহ হয় সেদিন যে আমি কিভাবে বেঁচেছিলাম নিজেও জানি না। মৃত্যু যন্ত্রণার মতো মনে হয়েছে। না সেদিন বাঁচতে পেরেছিলাম, না মরতে পেরেছিলাম। আমার পায়ের নিচে মাটিও ছিল না। পৃথিবীর সবার কাছে তখন আমি দোষী, আমি খারাপ। অথচ ওই মুহূর্তে আমার স্বামীর সাথে আমার ডিভোর্স পর্যন্ত হয়নি। এর জন্য অবশ্য আমার মা দায়ী। পৃথিবীতে সব মা ভালো হয় না, সব পরিবার ভালো হয় না। কিছু খারাপ পরিবারও রয়েছে। 2008 সাল। ওই মুহূর্তে আমি আমারই বাপের বাড়িতে অবস্থান করছিলাম। 3 মাস আগে থেকে আমার স্বামী আমার সাথে সব রকমের যোগাযোগ বন্ধ করে দেয়। আমি আমার বাপের ঘরে চলে আসি। আমার ছোট্ট বোন আমার এক খালার বাড়িতে থাকতো। ঘরে শুধু আমার মেজ বোন, আম্মু আর আব্বু। ওরা আমার সামনে তেমন কথা বলতো না। আর তাছাড়া আমি শ্বশুর বাড়িতে থাকতাম, তাই ঘরের এত কিছুতে আমি নাক গলাতাম না। তবে আব্বু আম্মুকে অনেক সাহায্য করতাম, স্বামীর থেকে লুকিয়ে। আমার স্বামী ধনী ছিল আর আমার বাবা দিনমজুরে ছিল। আমার স্বামীকে বলে আমি আমার বাবাকে একটু সিএনজি নিয়ে দিই। তখন থেকে বাবা সিএনজি চালাতো। আমাদের নিজেদের কোনো ঘর ছিল না। বাবা আমাদের নিয়ে ভাড়া ঘরেই থাকতো। বিয়ের 1 বছর পর্যন্ত ভালোই ছিল সব। কিন্তু যখনই আমি আমার পরিবারে টাকা দিতে পারতাম না, আমি ভীষণ খারাপ হয়ে যেতাম। আমার মেজ বোন আমার খেয়ে আমার পরে আমার সাথে বেয়াদবি করত। তুই ছাড়া কথাও বলতো না। চরম লেভেলের একজন বেয়াদব ছিল। বাবা মার কাছে ভীষণ ভালো ছিল। আমার মা তো আমি টাকা দিতে না পারলে আমাকে যা তা বলে গালাগালি করত। আমি এ ধরনের বাজে গালাগালি করত। আমি অনেক চেয়েছি পরিবারের সাথে সম্পর্ক বাদ দিতে, কিন্তু পারি নাই। কয়দিন পর পর হাজির হতো আমার শ্বশুর বাড়িতে। আমার চেয়ে আমার মেজ বোন সুন্দরী ছিল, অথচ আমার তখন প্রেমের বিয়ে। 2008 সালের 5ই মে আমার বাবা মা সবাই আমার স্বামীর বাড়িতে গিয়ে বোনের বিয়ে পড়িয়ে আমার বোনকে রেখে আসে। অথচ সকালে আমি জানতামও না ওরা কোথায় যাচ্ছে। এর মধ্যে বিকেলের দিকে আমার শ্বশুর বাড়ির একজন ফোন করে বলে, তোমার বোনের সাথে তো তোমার স্বামীর বিবাহ হয়েছে। আমি শুনে বারবার মাকে ফোন করি। মা ফোন ধরে বলে, ঘরে আসি, কথা বলতেছি। তার কিছু সময় পর আমার মা বাবা ঘরে আসে। আমি তখন কান্না করতে করতে জিজ্ঞেস করি, নিমো খারাম, তোরা কেন এমন করছস? উত্তর দে। তখন আমার বাবা পাশে দাঁড়িয়ে আছে। মা বলে, তুই বেশি ভালো যে, এজন্য স্বামীর ভাত খেতে পারতেছস না। তোর এ অবস্থা আমাদের তো মুখ পুড়িয়েছিস, তাই বাধ্য হলাম। আমি চিৎকার করে কেঁদে উঠলাম। তখন আমার মা আমাকে বলে, ঘর থেকে বের হ, এখানে নাটক করিস না, আশেপাশে সবাইকে জানাইস না। তুই যে একটা। আমি হতবম্ব। আমি যেন সেদিন ঘরে থাকতে পারতেছিলাম না। ওই বেঈমানগুলোর সাথে 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 বের হয়ে যাই ঘর থেকে। কোথায় যাব, কি করব বুঝতেছিলাম না। কেই বা আমাকে জায়গা দিবে। পরে পরিচিত এক আন্টির বাসায় যাই। সেখানে 3 দিন থাকি। একদিকে প্রিয় মানুষকে হারানোর কষ্ট, অন্যদিকে পরিবারের কষ্ট। টাকা পয়সা নাই, কোথায় যাব, কি করব বুঝতেছিলাম না। সেদিন মনে হয়েছে মৃত্যু অনেক সহজ। মরতে চেয়েছিলাম, কিন্তু সাহসে দেয়নি। আন্টিটার বোনের দোকানে একজন মেয়ে লাগবে, সেলসম্যান। সামনে রমজান মাস, তাই। তখন আন্টি আমাকে তার বোনের বাড়িতে পাঠিয়ে দিল। আমি ওখানে ছিলাম, সারাদিন দোকান করতাম। রাতে ওনার সাথে টুকিটাকি ঘরের কাজে সাহায্য করে ঘুমিয়ে যেতাম। ঘুমও আসতো না। এই পৃথিবীতে পরিবারবিহীন একা টিকে থাকা অনেক মুশকিল। কিন্তু আমি আমার ওই খারাপ পরিবারের সামনে যেতে চাচ্ছিলাম না।
আন্টিটা আমাকে তেমন বেতন দিত না, খরচের টাকা ছাড়া। বলতো জমা থাকুক, যখন তোর কাজে লাগবে নিস। এভাবে 1টা বছর পার হলো। আমি তখন পুরো পরিবার, আপনজন সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছি। খুবই ঘৃণা চলে এসেছিল তাদের প্রতি। আমি রাতে ঘুমাতে পারতাম না। মনে হতো আমার সাজানো সংসারে কিভাবে রাজত্ব করছে। আর মনে হতো আমার প্রিয় মানুষটা কি একটুও চিন্তা করছে না আমার কথা। আমার কথা কি একটুও মনে পড়ে না? আমি কিভাবে দিন কাটাইতেছিলাম আমার আল্লাহ জানেন। এদিকে আন্টির পারিবারিক সমস্যার কারণে আন্টি দোকানটা সেল করে দেয়। আর তখনই ওনার এলাকার একটা বয়স্ক ধনী আন্টির দোকানটা কিনে নেন, শখের বসে সময় কাটানোর জন্য। দোকান কেনার সময় আন্টিটা বলে, তুমি থাকো, দোকান দেখিও, মাঝে মাঝে আমি বসবো। আমার তো এত সময় নাই যে সারাদিন বসে থাকতে পারবো। ঘর সংসার রয়েছে, আর আমার ছেলেরও বকা দিবে। তখন আমি আন্টির দোকানটা চালাতাম, আর ওই আন্টির বাসায় থাকতাম, খেতাম, মাসিক টাকা দিয়ে দিতাম। এর মধ্যে ওই আন্টি দোকানে অনেক টাকা ইনভেস্ট করে। ওনার ছেলে সৌদি থেকে এসে দোকানের পুরো ডেকোরেশন বদলে দেয়। তাছাড়া দোকানটা ওনাদের জায়গার উপরে ছিল। তখন ওনারা দোকানটা আরো বড় করার জন্য জায়গাটা আরো বাড়িয়ে নেয়। দোকানটা আগে খুব পরিচিত ছিল, এখন আরো বেড়েছে। আর আমি সবার সাথে ভীষণ সুন্দর করে কথা বলতাম। খুব ভালো সেল হতো। আন্টি আমাকে মাসে 17,000 টাকা বেতন দিতেন। এদিকে ওই আন্টিরা গ্রামে চলে যাবে, তাই আমাকে বাসা ছেড়ে দিতে হবে। আন্টিটা সে কি কান্না, আমাকে নিজের মেয়ের মতো আদর করত। তখন আমাকে পাশে একটা রুম নিয়ে দেয় উনি, আমি থাকার জন্য। তখন একা একা থাকা শুরু করলাম। রাতে একদম ঘুম আসতো না। বয়স বাড়ছে, জীবন কিভাবে যাবে কত চিন্তা। সবাই আমাকে পরিবারের কথা জিজ্ঞেস করত। আমি বাড়িতে যাই না কেন, আরও কত কি। আমি বলতাম টাকা পাঠাই, আরও কত কি বানিয়ে বানিয়ে। নিজের খারাপ পরিবারের কথা কাউকে বলতেও ইচ্ছে করতো না। আমার মেয়েছো বোন আর আমার স্বামী খুব সুখেই সংসার করছিল। এর মধ্যে শ্বশুরবাড়ির পরিচিত আত্মার আত্মীয় কয়েকজনের সাথে আমি যোগাযোগ শুরু করেছি। তারা আমাকে শ্বশুরবাড়িতে থাকাকালীন ভীষণ আদর করত। দেখেন, এত ঘৃণার মাঝেও তার প্রতি ভালোবাসা আসে আমার। সে এখন অন্য কারো স্বামী, তাও আমি তাকে মাঝে মাঝে স্বপ্ন দেখি। স্বপ্নের মধ্যে তাকে জড়িয়ে ধরি। তার প্রতি আমার ঘৃণাময় ভালোবাসা। আমি ভেবে পাচ্ছি না তারা সমাজের লোকজনের সামনে মুখ দেখায় কিভাবে। আর আমার নিজের বাবা মা কিভাবে এটা করলো, যার প্রশ্নের কোনো উত্তর নাই আমার কাছে। রাতে খুব একটা ঘুম আসে না। সারাটা দিন কলিজাটা ছিঁড়ে যায় আমার। দোকানে তাই অনেক সময় দিই। এই জন্য অবশ্য আমার মালিক আন্টি আমাকে অনেক স্নেহ করে। মাঝে মাঝে ওনার বাড়িতে আমাকে যেতে বলে। খুব প্রয়োজন ছাড়া আমি ওনার বাড়িতে যাই না। বয়স যেন আমারও থেমে নেই। দিনগুলো কিভাবে যাচ্ছে তাও বুঝতে পারছি না। আন্টি মাঝে মাঝে এসে দোকানে বসেন। একদিন দোকানে আসার পর উনি মাথা ঘুরিয়ে পড়ে যান। আমি ওনার বাসায় দিয়ে আসি। পরের দিন ওনার এক বোনের ছেলে দোকানে আসে এবং প্রায় 50 পিস জামা নিয়ে যান। এরপর প্রায় দোকানে আসতেন তিনি এবং আমাকে বিভিন্নভাবে প্রণয়ের প্রস্তাব দিয়ে বিরক্ত করতেন। আমি কয়েকদিন এড়িয়ে চলেছি, কিন্তু বিরক্তের মাত্রা চরম পর্যায়ে যাওয়ার পর আমি আন্টিকে বললাম। আন্টি ওনাকে বিষয়টা নিয়ে সাবধান করলেন, কিন্তু উনি তো সাবধান হলেন না। পরে ওনার বড় ছেলেকে বিষয়টা জানালেন উনি।
অনেক বকাঝকা করলেন। আমি ভয় পেতে শুরু করি, যেহেতু একা থাকি। তখন আন্টি বললেন আমার বাসার নিচে থাকতেই। এর মধ্যে ওনার বড় ছেলের বিয়ে ঠিক হয়। আমি আন্টির পাশে থেকে আন্টির হাতে হাতে আন্টিকে অনেক সাহায্য করি ওনার বড় ছেলের বিয়েতে। বছর 3 পার হলো। আমার কয়েকজন আত্মার আত্মীয় অনেক অনুরোধ করলেন ওখানে বেড়াতে যেতে। আমার আর সাহসও নাই ও রাস্তা দিয়ে যেতে। আমার মনে হয় ওই রাস্তা দিয়ে গেলে আমি মরে যাব। শুনেছি আমার স্বামী এবং আমার মেজ বোন ভীষণ সুখে সংসার করছে। আমার বোন গর্ভবতী। যাক, ওদের সুখে কারো নজর না লাগুক। আমার নসিবে যা ছিল তা হয়েছে। আন্টির মেজ ছেলে প্রবাস থেকে দেশে এসেছেন। আন্টি আমায় অনেক চকলেট শ্যাম্পু উপহার হিসেবে দিয়েছেন। আমি কিন্তু নিতে চাইনি, তাও দিয়েছেন। উনি আবার মাঝে মাঝে দোকানে এসে বসতেন। দোকানের পাশে খালি জায়গায় ওনার বন্ধুরা সহ ক্যারাম খেলতেন। উনি আমাকে কিছু না বলে আন্টিকে বিয়ের প্রস্তাব দেন। তখন আন্টি রাজি হয় না নিজেও, কারণ ওনারা যথেষ্ট ভালো পরিবারের এবং ধনী এবং নামকরা। ওনারা 3 ভাই 2 বোন। বোনদের বিবাহ হয়েছে। উনি সবার বড়। আর ওনার পরিবারে আমার মতো মেয়ের বউ হওয়ার কোনো যোগ্যতাও নেই। আমার মতো মেয়েকে করুণা করা যায়। আর যাই হোক, এত ভালো পরিবারে যাওয়ার মতো যোগ্যতা কোনো দিক দিয়ে আমার নাই। আমার বয়স 27 আর ওনার বয়স 30। আমাদের বয়সের তফাৎ খুব একটা বেশিও না। ওনাকে আন্টি বুঝিয়ে না করে দেয়। আমি যথারীতি দোকান খুলে দোকানে বসি। তখন আন্টির মেজ ছেলে সহ ওনার বন্ধু এনামুল দোকানে বসেন এবং আন্টির ছেলে আমাকে বলল ও একটু তোমার সাথে কথা বলবে। তোমরা কথা বলো, আমি দোকানের সামনে দাঁড়িয়ে আছি। উনি তখন সালাম দিয়ে আমায় বললেন আমি তোমাকে বিয়ে করতে চাই। এত ঘুরিয়ে পিছিয়ে বলতে ইচ্ছে করছে না। আমি তখন বললাম আমি তো আপনার যোগ্য না। যোগ্য অযোগ্য শুনতে ইচ্ছে করছে না। বিয়ে করতে চাইছি। আমার সম্পর্কে কতটুকু জানেন আপনি? যত যাই হোক, বিয়ে করব তোমায়। আমার ডিভোর্স হয়নি, কিন্তু স্বামীর সাথে যোগাযোগ নাই। পরিবারের কারো সাথেও না। এমনকি আমি বাড়িতে কোনো ধরনের যোগাযোগ রাখি নাই। আমি দুনিয়াতে একা। আমি আর পরিবারের মুখও দেখতে চাই না। আমার মেজ বোনের সাথে যা আমার স্বামীর বিবাহ হয়েছে এটা আমি লুকিয়ে রাখি, ওনাকে বলি না। আমি বাসায় কথা বলবো এবং তোমাকে বিয়ে করতে চাই। যত যাই হোক, অতীত বর্তমান সব বাদ দাও, আমাকে নিয়ে থাকবে। উনি চলে যাওয়ার পর আন্টিকে বলে আমি কয়েকদিনের জন্য বেড়াতে চলে আসি। আজ বহু বছর পর বেড়াতে এসেছি আমার শ্বশুরবাড়ির এক আত্মীয়র বাসায়। ওনারা আবার অন্য জায়গায় থাকেন, তাই এসেছি। একই পথে হলে আসতাম না। ওনার জোড়াজোড়িতে প্রায় 10টা দিন ওনার এখানে এসে থেকেছি। এদিকে আমাকে ডিভোর্সও দেয়নি উনি। একা তো বেঁচে থাকা যাবে না, বয়সও বাড়ছে। তাই অনেক ভেবেচিন্তে আমি ডিভোর্সের জন্য আমার স্বামীকে ফোন করি, ওনার নাম্বারটা সংগ্রহ করে। বহু বছর পর ওনার গলাটা শুনে আমার কেমন যে লাগলো বলে বোঝাতে পারবো না। ওনার গলা শুনে যেন আমার ব্রেইনেও যে কি অনুভূতি হলো। ওনাকে সালাম দিলাম, জিজ্ঞেস করলাম কেমন আছেন। উনি বলল ভালো। চিনি নাই। কে? আমি বললাম আমি নাহিদা। উনি বললেন হো, বলো কি বলবা। আমি বললাম আমাকে ডিভোর্সটা দিয়ে দিলে ভালো হতো, আমি নিজেও নতুন জীবন শুরু করতে পারতাম। তখন উনি বললেন আমি কখনো তোমাকে ডিভোর্স দিব না, যা ইচ্ছে করতে পারো, তুমি পাঠিয়ে দাও ইচ্ছে হলে। উনি বললেন এখানে আর ফোন করিও না, যেখানে থাকো আল্লাহ ভালো রাখুক।
উনি ফোনটা কেটে দিলেন। আহা জীবন আমার, কেন যে উনি আমার হলেন না। তারপর অনেক ভেবেচিন্তে ওনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিলাম। আর এদিকে আমার নাম্বারে শুধু কল আর কল। আন্টি দিচ্ছে, এনামুল দিচ্ছে, সবাই দিচ্ছে। আমি 10 দিন থেকে চলে গেলাম। এনামুল নাছোড় বান্দা, আমাকে বিয়ে করবে মানে করবেই। আন্টি রাজি না, কারণ উনি হয়তো আবেগের বশে করছেন। পরে যদি পল্টি নেন, আমি কোথায় যাব? এমনিতে জীবনে একটি দাগ রয়েছে। আমার বিয়ে করার ইচ্ছে নাই, কারণ আমি তো এত যোগ্যতা সম্পন্ন কেউ না। কিন্তু এনামুল আমাকে বিয়ে করার জন্য নাছোড় বান্দা। পরিশেষে ওনাকে বললাম, আপনার পরিবারকে রাজি করাতে পারলে বিয়ে করব। উনি বললেন, আমার পরিবার রাজি, তুমি রাজি হও শুধু। আমি বললাম, আচ্ছা, ভেবেচিন্তে জানাবো। জীবনকে আমি আরেকটা সুযোগ দিতে চাই। যদি আমার রব আমার নসিবে ভালো কিছু রাখেন। এদিকে এনামুল আমাকে তার মেজো ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। মাশাআল্লাহ, ছেলেটা এত ভালো আর ভদ্রলোক, বলার মতো না। আমাকে আপু ছাড়া কথা বলে না। এনামুল আর তার মেজো ভাই নাজমুল আমায় বলল, আপু, এবার দোকানের চাকরি ছেড়ে দাও, আমাদের মান সম্মান রয়েছে। কিছুদিন পর আপনি আমাদের ঘরের বউ হবেন আপু। আমি বললাম, ঠিক আছে। আমি নিজেও মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছি বিয়ে করার জন্য। দোকান ছেড়ে দিব আন্টিকে বললাম। আন্টি বিষয়টা সাদরে গ্রহণ করলেন। কিছুদিন পর দোকানটা ছেড়ে দিব। এদিকে ফোনে টুকিটাকি কথা হয় আমার এনামুলের সাথে। দোকান বন্ধ করব, দোকানে জিনিসপত্র আমি গুছিয়ে রাখছি। এনামুলের সাথে ফোনে কথা বলতে বলতে এদিকে হঠাৎ কি মনে করে এনামুলকে বললাম, এনামুল, একটা লাল গোলাপ পেলে খুশি লাগতো। তখন এনামুল বলল, আমি তো দূরে আছি, কি আর করব, ইচ্ছেটা আপাতত পূরণ করতে পারছি না। আমি নিজেও জানি এনামুল দূরে আছে। ঠিক তার 25 মিনিট পরে নাজমুল বাইকে করে অনেক গোলাপ নিয়ে আসে দোকানে। আমাকে দোকানে ঢুকেই বলে, আসসালামু আলাইকুম আপু, এনামুল ভাইয়া গোলাপ পাঠিয়েছে। এনামুল তখন আমার কলে আছে। আমি খুশি হয়ে মোবাইলে বললাম, বাহ, ছোট ভাইকে দিয়ে পাঠিয়ে দিলে, একটু বললেও না। এনামুল বলল, সারপ্রাইজ। নাজমুল হাসি মুখে বলল, আপনাদের আদেশ পালন করা আমার দায়িত্ব। ভীষণ খুশি আমি ওই মুহূর্তে। হঠাৎ দোকানের দরজাটা কে যেন বাহির থেকে বন্ধ করে দিল। আমি আর নাজমুল ঘাবড়ে গেলাম। এদিকে ওই শয়তানটা বাহির থেকে চিৎকার করে করে মানুষ ডাকছে, আমরা নাকি অসভ্যতা করতেছি। আতঙ্কে ভয়ে আমি শেষ। ওই শয়তান দোকানের দরজা খুলে আরও কয়েকজন সহ আমাকে আর নাজমুলকে মারতেছে। আমরা বলতেছি, কেন এমন করতেছেন, আমাদের দোষ কি? আমাদের কোনো কথাই শুনছে না। আমরা নাকি অসভ্যতা করতেছি দোকানে। অনেক মানুষ জড়ো হয়। তখনও এনামুল মোবাইলে কলে আছে, ও সব শুনতেছে। ওরা আমার মোবাইল কেড়ে নেয়। দোকানের পাশে এক ভাই আন্টিকে খবর দেয়। আন্টি আসে, আমাদের বাঁচানোর অনেক চেষ্টা করে। কিন্তু তখন সমাজের কয়েকজন মুরব্বী সহ ওই ছেলের বন্ধুরা সহ বলে যে বিয়ে দিয়ে দিতে আমার আর নাজমুলের। তখন আমাদের কিছু করার ছিল না। পরিস্থিতি চাপে পড়ে বাধ্য হয়ে আমরা বিয়ে করি। বিয়ে করিয়ে দেওয়ার পর আমাকে এলাকা ছাড়তে বলে। নাজমুলের বাবা মাকে সহ কল করে ওরা। ওই সময়টাতে মনে হয়েছে মারা যাই, এতটা অপমান মানতে পারছিলাম না। পরিশেষে কি আর করার, নাজমুল আর আমাকে তাদের ঘরে দিয়ে আসে। সমাজে ছিঁচি পড়ে যায়। নাজমুল বাসায় এসে লজ্জায় জমির কীটনাশক খেয়ে ফেলে।
রাতে ওরে নিয়ে আবার হাসপাতালে দৌড়াদৌড়ি। আমার জীবনে এত বাজে সিচুয়েশনে কখনো পড়ি নেই। জীবনে যে আর কতটা ছোট হওয়ার বাকি আছে জানি না আমি। এনামুল রাত 2টায় বাসায় আসে। আমাকে সান্ত্বনা দিয়ে বলল, সব আমার জন্য হয়েছে, তুমি চিন্তা করিও না, আমি সব ঠিক করে দিব। আমাকে সান্ত্বনা দিয়ে এনামুল হাসপাতালে চলে যায়। পরিবারের সবাইকে এনামুল নিজে সব বলল এবং এটাও বলল নিজে তখন মোবাইলের কলে ছিল। নাজমুলের অবস্থা খারাপ হওয়াতে চিটাগং মেডিকেল রেফার করে। আর এদিকে পুলিশ কেস বলে হাসপাতালে ভর্তিও নিচ্ছিল না। আমি তখন ওদের বাসায়। টানা 5 দিন পর নাজমুল কিছুটা সুস্থ হলো, কিন্তু ও বাঁচতে চাইছে না এই লজ্জা নিয়ে। এদিকে এনামুলের মা আমাকে 1 লাখ টাকা দিয়ে বলল, মা তুমি যেখানে ইচ্ছে চলে যাও প্লিজ, আমি আমার ছেলেদের জীবনের সব ঠিক করে দিব, তুমি চলে যাও মা, আল্লাহর ওয়াস্তে। আমি বললাম ঠিক আছে, টাকা লাগবে না। আমি যে ওই সময়টাতে কি করব বুঝতে পারছি না। এনামুল তার মাকে বলতে লাগলো, আমার ভাইকে তালাক দিতে বলো, আমি নাহিদাকে বিয়ে করব। নাহিদা তুমি কোথাও যাবে না। এনামুলের বাবা তখন বলল, জীবনেও না। তুমি নাহিদাকে বিয়ে করলে আমরা সমাজে মুখ দেখাবো কিভাবে? সবাই জানে কম বেশি এই ঘটনা। সেদিন আমার কথিত শ্বশুরবাড়ি থেকে বের হতে পারিনি। কপালে আবার দুঃখ রয়েছে জেনেও অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা দিয়েছে। নাজমুলকে বাড়িতে আনা হলে সবাই দেখতে আসে, সাথে আমাকেও দেখে যায় সবাই। এনামুলকে একদম চুপ হয়ে যেতে বলে আমার শ্বশুর। বলে যা হওয়ার হয়েছে, এখনই চুপ হও। তুমি যদি এখন নাহিদাকে বিয়ে করো, আমার মান সম্মান কোথায় যাবে? আমার দিকটা একটু ভাবো। মেয়েটার কোনো দোষ নেই, আমার 1 পা কবরে চলে গেছে। আমি জেনে শুনে দুনিয়াতে কারো সাথে অন্যায় করতে পারবো না। আমার শ্বশুর আমাকে ডেকে বলে, দেখো মা, তুমি যদি সংসার করতে চাও তবে নাজমুলের সাথে করবে। তোমার যদি সংসার করতে ইচ্ছে না হয়, ইসলামের বিধান অনুযায়ী খোলা তালাক নিবে। আমি নিজেও জীবনের সিদ্ধান্তে দোটানায় পড়ে সংসার করতে রাজি হই। সেদিন আমার পাশে কেউ ছিল না, একমাত্র আমার শ্বশুর ছাড়া। উনি আসলে একজন ভালো মানুষ। উনি নাজমুলকেও বলে বিষয়টা মেনে নিতে, কিন্তু নাজমুল আর আমার সম্পর্ক স্বাভাবিক হয় না। রাতে আমি একা থাকতাম, কিন্তু আমার শ্বশুর বিষয়টা নিয়ে অনেক রাগারাগি করে। যত যাই হোক, এনামুল আমাকে ভালোবাসে। আমার শ্বশুর চাইছিল না এনামুল আমাকে নিয়ে পালিয়ে যাক কিংবা আমাকে বিয়ে করুক। তাই আমাকে বললেন এখন থেকে নাজমুলের রুমে থাকতে। যথারীতি আমি নাজমুলের রুমে যাই এবং খাটের এক সাইডে ঘুমিয়ে পড়ি। নাজমুল আর রুমে আসে নাই। আমাকে ঘরের কোনো কাজে হাত দিতে দিত না আমার শাশুড়ি। আমার সাথে কথাও বলতো না ঠিক মতো। আমি গায়ে পড়ে যতটুকু কথা বলতাম। নাজমুলের সাথে একটা সময় সম্পর্কটা মেনে নিতে চেয়েছি, কিন্তু নাজমুলের তরফ থেকে সে কখনো চায়নি সম্পর্কটা হোক। তবুও চুপচাপ সহ্য করেছি, মেনে নিয়েছি। সময়ের সাথে সাথে আমার শ্বশুরের সাহায্যতে আমার শাশুড়িও আমাকে মেনে নেয়। তবুও টুকিটাকি কটু কথা বলে। নাজমুল আমার সাথে কথা বলে না, লজ্জা পায় বুঝি, কিন্তু আমি কথা বলি এবং তার সমস্ত কাজে সাহায্য করি। এনামুল প্রবাসে চলে যায়, নাজমুলও চলে যাবে সৌদিতে। তবুও তার সাথে লজ্জাশীল হালকা প্রণয়তে রয়েছে। তবে নাজমুল ইদানিং আমার প্রতি দায়িত্ববান হচ্ছে। পিরিয়ডের সময় যখন পেট ব্যথায় কাতরাচ্ছি দুপুরবেলা, তখন সে রুমে আসে। আমি তার হাত ধরে বলি, আমাকে একটু সাহায্য করো,
আমার ভীষণ পেটে ব্যথা করছে। সে তার মাকে ডেকে দিতে বললে আমি লজ্জায় বলি, প্লিজ ডেকো না, আমার পিরিয়ড হয়েছে, যদি পারো আমাকে কিছু ব্যথার ওষুধ এনে দাও। সে দোকানে গিয়ে ওষুধ এবং প্যাড এনে দেয়। যদিও আমি কাপড় ব্যবহার করি, প্যাড ব্যবহার করতাম না। ভীষণ খুশি লেগেছিল সেদিন। পুকুর ঘাটে যাওয়ার সময় আমার জামাটা খোঁচা লেগে ছিঁড়ে যায়। তার আবার সেটা চোখে পড়ে, আমাকে অনেকগুলো জামা নিয়ে দেয়। ইদানিং মাঝরাতে আমার আবার হাঁটতে ইচ্ছে করে, চোল খোলা দিয়ে মুক্ত আকাশে। দীর্ঘশ্বাসগুলো ছাড়তে ইচ্ছে করে। আমি চুপি চুপি ছাদে চলে যাই। সে আমার পিছে পিছে গিয়ে বলে, এত রাতে ছাদে আসা ভালো না, চলুন ঘরে। আমি বললাম, তুমি যাও, আমি আসছি, আপনাকে দাঁড়াতে হবে না। তাকে আমি আবার তুমি, আপনি মিশ্র শব্দতে ডাকি। সে বিদেশ চলে যাবে। যাওয়ার দিন আমাকে 56,000 টাকা দিয়ে বলে, নিজের কাজে লাগাবেন, ভালো থাকবেন। বিদেশ যাওয়ার 2 দিন পর আমার হাতে ডিভোর্সের নোটিশ আসে। আমি ডিভোর্সি হতে চাইনি। বিশ্বাস করুন, এমন অসম্মান নিয়ে সংসার করতে চেয়েছি, কিন্তু এটা কি হলো আমার সাথে? আমি আর আমার শ্বশুর শত শত মাধ্যম দিয়ে যোগাযোগ করার চেষ্টা করেছি যদি ডিভোর্সটা ঠেকানো যায়, কিন্তু নাজমুলের একটাই কথা, আমার সাথে সংসার করা সম্ভব না। আমি কেন জানি দিনরাত রবের কাছে একটাই দোয়া করেছি, আপনি যখন আমার নসিবে নাজমুলের সাথে বিবাহ রেখেছেন, দয়া করে আমাকে ডিভোর্সি বানাবেন না। এই এক জীবনে আর ডিভোর্সি হতে চাচ্ছি না আমি। সারাদিন আল্লাহর ক্ষমা চেয়েছি, দিন রাত দুরুদে ইব্রাহিম পড়েছি, তাহাজ্জুদ, 5 ওয়াক্ত সালাত কিছু বাদ দেইনি আমি সেদিন। 13 দিন পর আমার শ্বশুর কল দিলে নাজমুল কল ধরে। আমার শ্বশুর শুধু একটা কথাই বলেছে, মেয়েটার কি দোষ, আল্লাহ যেভাবে চেয়েছেন বিবাহটা সেভাবে হয়েছে। তুমি যে অযথা নাহিদাকে ডিভোর্সের কাগজ দিয়েছ, রোজ হাসরের দিন তুমি এর দায় নিতে পারবে তো? বাবা, আমি চাচ্ছি তুমি শেষবার একটু চিন্তা করো, একটু ওমরা করে আসো। তুমি আরেকটু ভেবে দেখো বাবা, তোমার কাছে অনুরোধ। আমি বাবা চাচ্ছি না হাসরের দিন তুমি এসবের জন্য জবাবদিহি করো। সেদিন আমার দোয়া কবুল হয়েছে। আমার স্বামী ডিভোর্স ফিরিয়ে নিয়েছে, কিন্তু আমার সাথে খুব একটা ফোনে কথা বলতো না। আমিও বলতে সংকোচ করতাম। শ্বশুর বাড়িতে আমাকে অনেকেই আমার পরিবার নিয়ে অনেক কথা বলেছে, বলতো আমি কেমন মেয়ে, পরিবারের সাথে যোগাযোগ নাই কেন, হ্যান তেন। সবার পরিবার আসতো সবার শ্বশুর বাড়িতে, শুধু আমার কেউ আসতো না। বিবাহের 1.5 বছর পর আমার স্বামী দেশে আসেন। তারপর রাতের দিকে আমার শ্বশুর মৌলবি ডেকে আমাদের আবার বিবাহ পড়ান। উনি দেশে আসার দিন আমার সে কি লজ্জায় আমি ওনার সামনেও যেতে পারছিলাম না। রাতের দিকে শুধু ঘুরঘুর করছিলাম এরম ওরম। আমার শাশুড়ি তখন আমাকে বলল, যাও রুমে যাও। আমি রুমে গেলে উনি আমাকে বললেন, একটু সেজেগুজে কি থাকা যেত না আমার সামনে? লজ্জায় আমার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। উনিও নিজে থেকে আমাদের সম্পর্কটা এগিয়ে নিতে চেয়েছেন। সে রাতে ওনাতে সিক্ত হয়েছি আমি, ওনার ভালোবাসায় পরিপূর্ণ হয়েছে। সারা রাত আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছেন। আমি বহুদিন পর আমার স্বামীর ভালোবাসায় রঙিন হয়েছে। এরপর সুখে দিন গিয়েছে আমাদের। আমি কেঁদে কেটে সব বলেছি আমার জীবনের সব কিছু। আমার পরিবারের সাথে যোগাযোগ না রাখার কারণ সব বলেছি। উনি মেনে নিয়েছেন এবং কথা দিয়েছেন আমাকে আর কষ্ট দিবেন না। উনি ছুটিতে এসেছেন 3 মাসের জন্য। ওনার ভাই আসবেন দেশে বিবাহ করার জন্য।
উনি থাকাকালীন আসবে, যেন উনি সহ বিবাহতে উপস্থিত থাকতে পারেন। আমার স্বামী 3 মাসের জায়গায় মাত্র 1 মাস 2 দিন ছুটি কাটিয়ে চলে গেছেন। উনি বলেছেন উনি আমাকে নিয়ে ভাইয়ের সামনে দাঁড়াতে পারবেন না, আর ওনার ভাইয়ের বিয়েতে আমাদের নিয়ে একজন এক একটা বলবেন, এটাও মানতে পারবেন না। উনি পরিবারকে বলেছেন ব্যবসায়িক কাজে চলে যেতে হবে, থাকা সম্ভব হচ্ছে না। উনি এই সত্যি কথাটা শুধু আমার শ্বশুরকে বলেছেন। আমার শ্বশুর বিষয়টা সাপোর্ট দিয়েছেন এবং উনি আমাকে কথা দিয়েছেন ওনার ভাইয়ের বিবাহের আগে আমাকে যেমনে পারে নিয়ে যাবেন। উনি যাওয়ার 1 মাস 7 দিন পর আমাকেও সৌদিতে নিয়ে যান। আলহামদুলিল্লাহ, সৌদি যাওয়ার পর একসাথে উমরা করি। আমরা সময় পেলে রাস্তায় হাঁটতাম, ঘুরতাম। আমি ওখানে থাকতে থাকতে অনেক বাঙালি পরিবারের ছেলে মেয়েকে প্রাইভেট পড়াতাম। আমি আবার জামা কাপড় সেলাই করতে পারতাম। উনি দেশ থেকে আমার জন্য একটা সেলাই মেশিন এনে দেন। আমি এখানে ঘরে একা একা বসে বসে বাঙালি মহিলাদের জামা কাপড় সেলাই করে দিতাম। এখানে আমি আমার আহমেদ আর মোহাম্মদের মা হই। এরপরও উনি আমাকে দেশে যেতে দেন না। আমারও দেশে যেতে ইচ্ছে করে না। আজ প্রায় 10 বছর আমি দেশে যাই না। আমার ইচ্ছেও করে না দেশে যেতে, কারণ দেশে আমার কেউ নাই। আর আমাকে এক একজন এক এক কথা বলবে, এটা মানাও পসিবল না। আলহামদুলিল্লাহ, সন্তান এবং সন্তানদের বাবাকে নিয়ে সুখে আছি। আমি এখন পর্যন্ত আমার পরিবারের সাথে যোগাযোগ করি নাই, বাকি জীবন করার ইচ্ছেও নাই। আমি সন্তান জন্মদানকালীন সময়ে এত কষ্ট পেয়েছি একা একা এদেশে, তবুও দেশে যাওয়ার নাম নিই নাই। আমার স্বামীর মনে হয়তো অনেক কষ্ট, শ্বশুরবাড়ি যেতে পারে না, শ্বশুরবাড়ির কেউ খোঁজখবর নেয় না। ওনার বন্ধু বান্ধবদের মধ্যে যখন সবাই শ্বশুরবাড়ির গল্প করে, হয়তো ওনার মন ছোট হয়ে যায়, কিন্তু তবুও উনি আমাকে মুখ ফুটে কিছু বলেন না। সব বুঝেও নীরব থাকি। মাঝে মাঝে ওনার কাছে ক্ষমা চাই। উনি হয়তো অনেক ভালো কিছু পাওয়ার যোগ্যতা রাখেন, কিন্তু ওনার নসিবে আল্লাহ আমাকে রাখছেন। সবাই দোয়া করবেন আমি যেন বাকি জীবন সুখে থাকি। মহান রব যেন আমার সহায় হন সবসময়। আসসালামু আলাইকুম। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্টস করতে পারেন। নতুন নতুন আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।